হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইটালির যেমন সিরিজের সমস্ত ভিডিও আসছিল সেটা তো আসতেই থাকবে, কিন্তু একটা জিনিস এই মুহূর্তে না মেনশন করলেই নয়, সেটা হচ্ছে কারণ আমরা এত দূরে থাকলেও অবশ্যই নিজের জায়গা, নিজের দেশ, নিজের শহরের খবর তো নিশ্চয়ই রাখি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এত দুঃখজনক একটা ঘটনা, সেটার খবর সবাই জানে এবং তোমরাও জানো অবশ্যই, সবাই এই কথা শুনেছো। এবং যা যা ঘটেছে সেই ডিটেলসে তো আর কোনো লাভই নেই। একটা অত্যন্ত ভিন্ন ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, মানে আর হতেই পারে না। কিন্তু সব থেকে দুর্ভাগ্য হচ্ছে এটাই যে এত ভিন্ন একটা ঘটনাকেও মানুষ চাপা দেওয়ার চেষ্টা করছে। এটা একটা খুব তার দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটা ভাবতে সত্যি হ্যাঁ, এইরকম যারা পশুর মতো আচরণ করে তাদের যে প্রশাসন কিভাবে বাঁচাতে চায়, এবং এটা একবার নয়, এটা রিপিটেটিভ ঘটনা। এটা তো শুধু আজকের ঘটনা নয়, এরকম ঘটনা সেই উন্নাও, কাথুয়া সব জায়গায় সবই একই ধরনের। এবং প্রত্যেকটাই প্রচন্ড ব্রুটাল এবং জঘন্য ঘটনা। এবং বারবার এটা খুব খারাপ লাগে যে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ভাগ্যজনক এটাই যে বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয় না। সবসময় প্রশাসন, সরকার, সে যেই হোক আশ্বাসই দেয়, কখনো তাদেরকে ধরা হয়, তারপরে ছেড়ে দেওয়া হয়, এই জিনিস চলতেই থাকে। সত্যি এগুলো আর কতদিন আর কি, কখনো না কখনো তো মানুষের ধৈর্যের সীমা বা বাঁধটা ভাঙেই। তো যাই হোক, সেই জন্য এই স্বাধীনতা দিবসের আগেই জাস্ট এই সময় এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। তারপরেও দুজন রেপিস্টকে রিলিজও করে দিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এগুলো এর মধ্যেই তাদের পেরোলে বার করা হলো। এদের কোথায় ফাঁসির মতো সব থেকে চরমতর সাজা দেবে, তার থেকে বড় কথা হচ্ছে সেই শাস্তি না দিয়ে মানুষকে এগুলোই যেখানে আমরা এইটুকু আশা নিয়ে বেঁচে থাকি যে অ্যাটলিস্ট কোনো অন্যায় হলে সেটার বিচার হবে। দ্যাট ইজ দ্য দেখুন, আমাদের নিজেদের সাথে যতক্ষণ না হয় আমাদের তো কিছু মনে হয় না আলাদা করে, কিন্তু যাদের পার্সোনাল লস তাদের কাছে হয়তো শেষ সম্বল ওই বিচারটুকুই। তাতে কোনোদিন হয়তো তাদের ছেলে মেয়ে সন্তান কেউ ফিরে আসবে না, কিন্তু তাদের কাছে কতটা হতাশাজনক ব্যাপার, যেখানে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া উচিত সেখানে তাদের সাথে এইরকম শাস্তি তো দূরের কথা, তাদের বিচারই হয় না। তো সেটার মতো দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। তো ডেফিনেটলি চাইবো এটা আমাদের স্টেটের, এই যেমন ও এক্ষুনি এক্সাম্পল দিল, দুজন এরকম ছাড়া পেয়ে আছে এর মাঝখানে, সেটা স্টেট হোক আর দেশ হোক, সব জায়গাতেই একই রকম ঘটনা। প্রশাসনে যারা বসে থাকে তারা নিজেদের কি মনে করে সেটা তো আর সর্বশক্তিমান মনে করে আর কি। তাই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করার পুরো অধিকার যেন তাদের দেওয়া হয়ে আছে। কিন্তু এটাও ভাবা দরকার যে সাধারণ মানুষই চাইলে সেই অধিকারটা ছিনিয়েও নিতে পারে। কখনো কখনো সেটার জন্য সাধারণ মানুষ নিজের লড়াই নিজে করে নেয়। তো যাই হোক, এখন প্রত্যেকটা মানুষ নির্বিশেষে একদম ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ এই ঘটনার প্রতিবাদ করছে এবং সেটার সাথে ডেফিনেটলি আমরা সলিডারিটি প্রকাশ করছি। এবং ডেফিনেটলি চাই যত তাড়াতাড়ি সম্ভব, যদিও অনেকটাই দেরি হয়ে গেছে হয়তো, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বিচার হোক এবং তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক। মাঝে মাঝে তো মনে হয় এদের ফাঁসি হলেও আমার শান্তি হবে না, কিন্তু ওই আর কি, কিছু একটা তো লিমিটেশন ল অ্যান্ড অর্ডারেরও থাকে, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিচারটুকুই চাই, এইটুকুই আর কি বলতে পারি। তার থেকে বেশি আর কিছু মানুষ কি বা চাইতে পারি। আর যারা হারিয়েছে তাদের তো দুঃখ আলাদাই, আর তাদেরকে তো সান্ত্বনা দেওয়ার মতো এমনিও কিছুই নেই। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে কনফারেন্স ভেন্যু থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমি হয়তো পরে আরেকবার ফিরবো, আজকে ফ্রাইডে। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। আজকে ইচ্ছা আছে সন্ধ্যাবেলায় পিসা যাওয়ার, সেটার জন্যে আমরা এখন করছি কি যে এখন আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। এই এদের দুপুরবেলার খাবার যাক ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই কি খাচ্ছি সেটাও দেখাবো, আর যদি আজ পিসা যাওয়া সম্ভব হয় সেটা তো অবশ্যই দেখাবো। চলো। আমাদের কনফারেন্স ভেন্যুটা থেকে এই যে রেস্টুরেন্টে যাচ্ছি, এটার ডিস্টেন্স খুবই কম, 400-500 মিটারের মতো, তো হেঁটেই চলে যাওয়া যাবে। তো আর কনফারেন্স ভেন্যুটার একদম সামনেই হচ্ছে এই ট্রাম স্টেশনটা, আর এই ট্রাম স্টেশনের একটা স্টেশন গেলেই হচ্ছে আমাদের যেখানে হোটেল সেটা। তো অ্যাকচুয়ালি সবকটার ডিস্টেন্সই খুব ভালো। আর এখানে এই যে চলে এসেছি অলরেডি রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রাউন অফ ইন্ডিয়া। তো এইটার রেটিং গুগলে বেশ ভালো ছিল, তো এটাই ট্রাই করলাম। আর এটা ভীষণ কাছেও ছিল, তো আমাদের জন্য খুব সুবিধাও হলো। এখানে
আবার লেখা আছে অতিথি দেবো ভব। আর রেস্টুরেন্টটাও বেশ সুন্দর সাজানো, একটা লেমন ইয়েলো কালারের খানিকটা থিমে সাজানো, খুবই সুন্দর দেখতে। আমার মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা এখানে যতগুলো রেস্টুরেন্টে গেছি তার মধ্যে সব থেকে সুন্দর দেখতে। আর অলরেডি আমি এখানে মেনুটাও দেখতে শুরু করে দিয়েছি, দেখা যাক কি অর্ডার করা যায়। এটাই মনে হয় ফ্লোরেন্সের সব থেকে হাইলি রেটেড ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ও, আমরা আগের দিনের রয়্যাল ইন্ডিয়াটা 4.7 ছিল। হ্যাঁ, পাপড় তো সবাই দিচ্ছে, কিন্তু এটা খুব এলিগেন্টলি দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু রেস্টুরেন্টের দাম একেবারেই বেশি নয় অন্যদের তুলনায়। রেস্টুরেন্টটা অনেক বড় এবং খুব সুন্দর ডেকোরেটেড। দাম ইনফ্যাক্ট অন্য কিছু রেস্টুরেন্টের দাম ওয়াইজ অন্য রেস্টুরেন্টের সমানই আমরা এখনো পর্যন্ত ইটালিতে যা যা খেয়েছি। বেশ সুন্দর, খুবই জুসি দেখতে। এবার খেয়ে ট্রাই করা যাক কেমন খেতে। দেখতে তো বেশ সুন্দর, এবার খেতেও কিরকম সেটাও ট্রাই করা যাক। গরম কেমন? এই যে আমাদের খাবার চলে এসছে, নান, বাটার নান, রাইস, আর এখানে হচ্ছে চিকেনটা কি যেন কড়াই চিকেন। এই ইন্ডিয়ানরা ভারতীয় খাবার পেলেই যে কি একটা এক্সাইটমেন্ট কাজ করে। গুড আফটারনুন এভরিওয়ান। সেই লাস্টের খাওয়া দাওয়ার পরে তো আমরা আবার কনফারেন্সে চলে গেছিলাম, তারপরে আবার এখন একবার বেরোচ্ছি। এখন বিকালবেলা ওইরকম কটা বাজে? এখন 4:30 মতো বাজে। তো এখন আমরা পিসা যাচ্ছি। পিসাটাও এখান থেকে দূর আছে, ওটা মোটামুটি হ্যাঁ মেন ট্রেন স্টেশনে আগে পৌঁছতে হবে, সান্টা মারিয়া নোভেলা। ওখান থেকে ফ্লোরেন্সে 1 ঘন্টা 10 মিনিটের মতো ট্রেন। বাট এই ট্রেনটার ওই অর্থ এগুলো অত ভালো ট্রেন না, এগুলো আবারও সেই জার্মানির মতো লোকাল ট্রেন। এগুলোর হয়তো টাইম প্রপারলি মেনটেন হবে কিনা বা আদৌ এসি বেসি চলে কিনা, অবস্থা খুব খারাপ। মানে 37-38 ডিগ্রি চলছে। মানে এখানে রেকমেন্ড করছে কারোর বাইরে না বেরোনোর জন্য। পুরো হিট ওয়েভ চলছে গোটা সপ্তাহটা আমরা এসেছি। এই পুরো টাস্কেনি, রোম, এই এরিয়াগুলো পুরো হিট ওয়েভ চলছে। আমরা কেউ ঠান্ডা জল খাই না, তাতেও আমরা নিচে গিয়ে ও বলছে ঠান্ডা জল ভরবে। আমিও পারি না, আমিও ইন্ডিয়াতে ঠান্ডা আমাকে ঠান্ডা না নিলে, কারণ আগের দিন আমি দেখলাম জাস্ট এখান থেকে স্টেশনের মধ্যে পুরো টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। মানে গরম নর্মাল জল নিলে গরম জল হয়ে যায়, তাহলে ঠান্ডা জল নিলে তাহলে অ্যাটলিস্ট নর্মাল জল হবে। তাহলে পিসা যেতে যেতে কি হবে ভাব? পিসা যেতে যেতে যা হবে হবে, তারপর আবার নতুন জল করতে হবে। এই যে আমরা সিদ্ধ হতে বেরিয়ে পড়েছি। ও বলছে সিদ্ধ হবো না, পোষ হবো, দেখা যাক। ও যা রোদের তাপ, পাগলের মতো। ক্রিমের লেয়ারটা মেখে এসেছি, হ্যাঁ ক্রিমে তো এটা অয়েলি ফিলিং থাকে, এই জন্য সিদ্ধ না হয়ে পোষ হয়ে গেলাম। যেমনটা দেখতে পেলে অলরেডি তো সেজে গুজে বেরিয়ে পড়েছি পিসার জন্য। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রাম স্টেশনে। এখান থেকে চলে যেতে হবে আমাদের সেন্ট্রাল স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব পিসায়। আমরা চলে এসেছি ফ্লোরেন্সে সান্টা মারিয়া নোভেলা স্টেশনে। ওই নামই তো ন্যাকামি করছে, সান্টা মারিয়া নোভেলা। আমাদের ট্রেন তো এখানে দাঁড়িয়েই আছে, এটাই উঠে যাই। এখনো ছাড়তে দেরি আছে, কিন্তু এবার উঠে যাবো। হ্যাঁ, কারণ বসে না মানে বুঝতে পারলাম। এই যে এখানে আমাদের ট্রেনের নাম্বার আর টাইম দেওয়া আছে, এখন উঠে পড়বো, কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, 5:30 ছাড়বে, এখন 5:08 বাজে। ভালো হয়েছে আগে দিয়ে দিয়েছিল, বসেও গেছি। আমাদের হোটেল থেকে এই ট্রেন স্টেশনের লাইনগুলো দেখা যায় বলে আমি এই লাইন থেকে আজকে ট্রেন আমাদের হোটেলটাকেও দেখতে পেলাম। পিসা সেন্ট্রালে স্টেশনে আমরা নেমে পড়েছি। অলরেডি তো এসে পড়েছি পিসা সেন্ট্রাল স্টেশনে। তো ফ্লোরেন্স থেকে পিসা আসার যে ট্রেনটা, এটার ডিস্টেন্স খানিকটা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো যারা এমনি একদিনেই অন্য কিছু ঘোরার সাথেও এখানে এসে অনায়াসেই পিসাটা ঘুরে যাওয়া যায় ফ্লোরেন্সে থাকলে। তো যাই হোক, এখান থেকে এখন আমাদের খানিকটা 15-20 মিনিট একটা বাসে করে গেলেই আমরা একদম পিসায় পৌঁছে যাব। বাসে আমরা উঠে গেছি। অনেক ট্রেনে বাসে 9টা স্টপ, মিনিট 10-15 হবে আর।
লিনিং টাওয়ার অফ পিসা, তার সাথে ওখানেই চার্চ আছে, একটা বাতিস্তানি আছে, এগুলো দেখার সাথে সাথে এখন বাসে যেতে যেতে পিসা শহরটাকেও একটু দেখা হয়ে যাবে। তো তোমাদেরকে যেমন ফ্লোরেন্সেও দেখিয়েছিলাম, ফ্লোরেন্স দিয়ে যেমন আর্নো নদী বয়ে চলেছে, ঠিক তেমনই পিসার মধ্যে দিয়েও কিন্তু এই আর্নো রিভারই বয়ে চলেছে। এখন কিন্তু আমরা বাসে যেতে যেতে এই আর্নো রিভারকেই দেখতে পাচ্ছি, আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব। চলে এসেছি, মানে বাস স্ট্যান্ডটা একদম এখানেই, যেতে হবে আর কি। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছি, এই পাঁচিলটার ঠিক অন্য পাশটাতেই পিসার হেলানো টাওয়ারটা দেখা যাচ্ছে, আর ওর সাথেই ওখানেও একটা চার্চ, একটা বাতিস্তানি এগুলোও আছে, সেগুলো সবই ঘুরে দেখবো। আর এই যে জায়গাটা যেখানে এই পুরো পিসার হেলানো টাওয়ারের এরিয়াটা রয়েছে, এই জায়গাটাও ইটসেলফ খুব সুন্দর। তোমাদেরকে এটাও একদম পরে একবার ঘুরে দেখাবো। প্রথমেই কোলা কিনে ফেললাম, এত গরম। কোলা দেখাও। আমরা এত কোলা খাচ্ছি এবারে, মানে এরপর গিয়ে আর 6 মাস কোলা খাওয়া যাবে না। লাস্ট 1 বছর পুরো কোলা খাওয়া ছেড়ে, মানে ওর মানে ও আরো বেশি খেয়ে নিতে বলে আমি একদম খাওয়া বন্ধ করেছিলাম যাতে ও না খেয়ে। কিন্তু ব্যাপারটা এখানে এসে এত গরম আর করা যাবে। এরা বিয়ার খাচ্ছে, চিল্ড বিয়ার, আমরা তো খাই না, আমরা কোলাই খাই আর করা যাবে। এখানে বেশ সুন্দর সুন্দর ক্যাফে আছে, আর তার সাথেই রয়েছে অনেক সুভেনিরের দোকান। অ্যাকচুয়ালি এই দোকানগুলোকে এমনি কিন্তু দেখতে বেশ ভালো লাগে, কিছু না কিনলেও এত কালারফুল দেখতে লাগে চারপাশটা, বিভিন্ন কালারের ব্যাগ, সুভেনির সব কিছু মিলিয়ে খুব কালারফুল লাগে। তো এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গেটের দিকে। তো গেট থেকেই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অলরেডি পিসার যে হেলানো টাওয়ার সেটা দেখা যাচ্ছে। তো এই যে পিসার হেলানো টাওয়ারটার পিছনে কিন্তু কারণটা সম্পূর্ণই বৈজ্ঞানিক, কারণ এই যে জমিটা, এইখানের যে পিসার যে জমিটা, এই জমিটা অত্যন্ত বেশি ভিজে জাতীয় বা সয়েল কন্টেন্ট অত্যন্ত বেশি হওয়ার কারণে যে এই কনস্ট্রাকশন যখন শুরু হয়, দোতলা যখন তৈরি হয়, তারপর থেকেই কিন্তু এই টিল্টিংটা মানে এই হেলে যাওয়াটা শুরু হয় কনস্ট্রাকশনের। তো সেই কারণেই এই পিসার টাওয়ারটা এখানে হেলানো। পিসার এটার মধ্যে তো আমরা ঢুকে পড়েছি, খুবই ছোট্ট একটা জায়গা, জাস্ট প্রাচীর দিয়ে ঘেরা আছে। আচ্ছা, তোমাদেরকে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস বলি। প্রথম কথা তো এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু যেটা তোমরা অনেকেই হয়তো জানো না, সেটা হচ্ছে এই পিসার হেলানো টাওয়ারও কিন্তু একটা সময় 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়তো, কিন্তু পরে যখন রিনিউ হয় এটা আর তার জায়গা ধরে রাখতে পারেনি, তাই সেটা বেরিয়ে গেছে। তো যাই হোক, এই পিসার এই টাওয়ারটা এই হেলে থাকার পিছনে আরও একটা কারণও বলা হয়, যদিও তার কারণটা হচ্ছে এখানের যেহেতু এই ল্যান্ডটা খুব ওয়েট, যেটা তোমাদের আগেই বললাম, কিন্তু সেই অনুযায়ী এতটা লম্বা টাওয়ার তৈরি করার জন্য এটার যে ভিতটা সেটা যতটা ডিপ, সেটা যতটা ডেপথ হওয়া উচিত ছিল সেটা একেবারেই ততটা ডিপ নয়। এতটা লম্বা টাওয়ারের জন্য শোনা যায় যে এটার ভিতরের ডেপথটা মাত্র 3 মিটার, যেটা ভিত তার ডেপথ, সেটার জন্যই এটা আরোই সেই ওয়েটটাকে ধরে রাখতে পারেনি। কিন্তু তাছাড়াও একটা জিনিস তোমরা জানলে অবাক হবে, যে এইটাই কিন্তু একমাত্র টাওয়ার নয় যেটা পিসাতে হেলানো টাওয়ার হিসাবে পরিচিত। পিসাতে এরকম বহু টাওয়ারের সাথে এই ঘটনাটা ঘটেছে, বিকজ দ্য সেম রিজন বিং যে ল্যান্ডটা খুব মার্সি ল্যান্ড ছিল। এখন 7:15 মতো বাজে, রোদটা অনেকটাই কমে গেছে, মানে রোদ এখনো আছে কিন্তু সেই তেজটা আর নেই, সেই জন্য ভালো লাগছে। মানে এটা আমাদের ফ্লোরেন্স থেকে, আমাদের হোটেল থেকে প্রায় এখানে আসাটা খানিকটা 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স, কিন্তু তাও আমরা সন্ধ্যাবেলা আসার এই ডিসিশন নিয়েছিলাম, কারণ যাতে টেম্পারেচারটা একটু রিল্যাক্সড হয় এবং একটু প্রপারলি ঘোরা যায়। কারণ এখানে আমরা এমনি জানতাম পিসাতে প্রচুর জিনিস দেখার কিছু নেই, খুব অল্পই জিনিস আছে, সেটার জন্যই আমরা একটু সন্ধ্যাবেলা করেই বেরিয়েছি, যাতে বেশ আরামদায়ক পরিবেশে ঘোরা যায়। আর ফ্যাসিজমের অন্যতম প্রবক্তা, যার নাম তোমরা অলরেডি জানো হয়তো, যে বেনিটো মুসোলিনি, সেই বেনিটো মুসোলিনি মনে করেছিল যে এটা একটা খুব লজ্জা যে এরকম একটা টাওয়ার, সেটাকে আমরা ঠিক করে বানাতে পারিনি, তাই জন্য তখন তিনি বলেন যে এটাকে ঠিক করানোর চেষ্টা করা হবে। তো সেটার জন্য এই হেলানো টাওয়ারটার নিচে প্রচুর হোল করা হয় এবং প্রচুর ড্রিলিং করা হয়, প্রচুর জিনিস চেঞ্জ করা হয়, কিন্তু তাতে জিনিসটা আরও খারাপ হয়ে যায়, তাই জন্য আলটিমেটলি সেই কাজও বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে চার্চ, তো এটার পিছনে আছে টাওয়ারটা, তো ওই দিকেই যাচ্ছি, এটা একবার দেখবো সামনে। হ্যাঁ, বিশেষ কিছু তো এখানে করার নেই। সময়ের সাথে এই
টাওয়ারকে সোজা করার অনেক চেষ্টা করা সত্ত্বেও আলটিমেটলি এটাকে কিছু করা যায়নি আনফর্চুনেটলি। তো কিছু করার নেই, এটাই হয়তো ইতিহাসের নিয়ম। আর সেই জন্যই হয়তো আজ এখানে এত লোক ছুটে আসে এই বিল্ডিংটাকে এই অবস্থাতেই দেখার জন্য। তো যাই হোক, কিন্তু শেষ অবধিও 2001 সালে মোটামুটি ইঞ্জিনিয়ারদের একটা বড় টিম এটার উপর একটা ইন্সপেকশন করে এবং তাতে বলে এই জায়গাটার খানিকটা যেরকম অবস্থা তাতে আগামী 200 বছর অবধিও এটার কোনো সমস্যা হবে না এবং এটা স্টেবল পজিশনেই থাকবে। তো সেটা বাকিদের জন্য যথেষ্ট ভালো খবর। তো যাই হোক, আমরা এই পিসার হেলানো টাওয়ার যেটা এত বিখ্যাত সেটাকে ঘুরে এই সুন্দর সানসেট সূর্যাস্ত এনজয় করতে করতে অলরেডি ফেরার পথে। তো এখন অলরেডি সেখান থেকে বেরিয়েই এসেছি। তো ভালোই ঘুরলাম এই চার্চ, এই বাতিস্তিনি, এই পিসার হেলানো টাওয়ার, আর তার সাথে তার একটা ছোট সংস্করণও আমাদের সাথে স্মৃতি হিসাবে নিয়ে যাওয়ার জন্য চুজ করে নিচ্ছি এই সুভেনিরের দোকানগুলো থেকে। তো চলো সূর্যাস্ত দেখতে দেখতে এখানেই এই ঘোরাটা শেষ করি। ছোট্ট করে পিসা ঘোরা আমাদের শেষ। এখানের এইটুকুই জিনিস, এই যে বড় দেখাচ্ছিল আমাদের টেম্পারেচারটা পিসাতে কম, সেটা সামহাউ ট্রুই হয়েছে, কারণ ওখানে আমাদের খানিকটা এতে তো টেম্পারেচারটা 38-39 মতো ফ্লোরেন্সে, এখানে ওটা 32-33-34 এইরকম দেখাচ্ছিল। বিরাট ভাবে ইম্প্যাক্ট করে। শেষবারের মতো লিনিং টাওয়ার অফ পিসা, এই ক্যাথিড্রাল, এই ক্যাথিড্রালের বেল টাওয়ার, তারপরে বাতিস্তিনি, এই পুরো জায়গাটা সুন্দর সূর্যাস্তের সময় আরও একবার এনজয় করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর এর উল্টো দিকেই একটা ক্লক টাওয়ারও আছে, আর অলরেডি ওই পাঁচিলটা থেকে বেরিয়েও চলে এসেছি। আর এখানে সেই দোকানগুলোও রয়েছে। এবার বাস স্ট্যান্ডের দিকেই আবার হেঁটে হেঁটে এগিয়ে যাব। এই এরিয়াটাতে না খুব সুন্দর কিছু ফুলের গাছ আছে, আর বাড়িগুলো কম্পারেটিভলি একটু বড় লোকদের মনে হয় এই জায়গাটা, মানে পার্সোনাল বাড়ি। এই যে অনেক রকম ফুল হয়েছে, এই রাস্তাটা পুরো ফুলে ভরা। এত সুন্দর রং বেরঙের ফুল আর এত কালারফুল বাড়ির মাঝখানে সূর্যাস্তটা তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর ওদিকে দেখা যাচ্ছে বাতিস্তিনিটাও। আর এখানে আর্নো নদীর তীর ধরে আবার বাসে করে আমরা ফিরে যাচ্ছি মেন স্টেশনের দিকে। তো কেমন লাগলো পিসা শহরটা, এই ছোট্ট পিসার ঘোরাটা, সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এই যে পিসা সেন্ট্রাল স্টেশন আমরা পৌঁছে গেছি বাসে করে, পিসা শহরও শেষ। এবার আমাদের হচ্ছে টিকিটও কেটে নিলাম। এরপর হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ফ্লোরেন্সের ট্রেন। এখন 8:12, আমাদের 8:32 মিনিট 20। এই যে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, এবার ট্রেনের জন্য অপেক্ষা। ওই আর কি। আর দেখতে দেখতে অলরেডি আমাদের ট্রেনও ঢুকে পড়লো, আর এবার একটু একটু সন্ধেও হয়ে আসছে। তো চলো এবার ট্রেনে উঠে পড়া যাক। ট্রেনটাও একটু বেটার মনে হচ্ছে, অন্য কোম্পানি, ট্রেন ইটালিয়ান। এই যে আমরা ফ্লোরেন্সে চলে এলাম, পৌঁছে গেলাম। এখন রাত হয়ে গেছে 9:45 মতো। এখান থেকে আবার ট্রাম ধরে যেতে হবে, আবার আমাদের কিছু খাবারও কিনে নিতে হবে। তো এনিওয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার আমাদের ভোর উঠে বেরোতে হবে, সকাল সকাল ট্রেন আছে। কাল আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, যদিও বোলজানোটা ঠিক মানে অতটা পাহাড় নয়, কিন্তু এটা সেই আগে একবার ইন্সব্রুক যেটা আমরা ঘুরতে গেছিলাম অস্ট্রিয়ায়, ওখানে বলেছিলাম ইটালিয়ান ডলোমাইটসে যাওয়ার খুব শখ আছে, সেটাতেই যাওয়া হচ্ছে, পূরণ করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক গরমে কতটা কি হয়। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।